নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ। মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে 9 লাখ গৃহহীন পরিবার, হস্তান্তর 16 মার্চের মধ্যে। করোনায় কমেছে সংক্রমণ, নতুন মৃত্যু 23, চলতি বছরে ভ্যাকসিন পাবে 40% মানুষ। বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়েশা খানমার নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিভেদের রাজনীতি ভুলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিআরটিএর সঙ্গে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না। বিএনপি এবছরে গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আখমদ জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কোনো বিভেদ সৃষ্টি না করার তাগিদ দেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। এই কনফারেন্সের সময় ভাবি অমুক পদে আমারে কেন বসানো হলো না, তমুকখানে আমারে কেন করা হলো না। আমি বলি যে একটু জাহাঙ্গীরের দিকে তাকে যদি আমরা পদ চাই, পদ প্রত্যাশী হই, তাহলে মনে হয় আমরা একটু ভালো, অধৈর্যটা কম হব। স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রতি ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান নেতারা। দলের অভ্যন্তরে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে, কিন্তু শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন, দৃঢ়তার ভিতরে ছিলেন। এ কারণেই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে, আওয়ামী লীগের মূল জায়গায় ফিরে আসছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, খালেদা জিয়ার বিচার করে তার সাজা দেওয়া সম্ভব হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশে সারা দেশে প্রায় 9 লাখ পরিবার বাড়ি পাচ্ছে। এর মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তরও করা হয়েছে। আগামী 16 মার্চের মধ্যে গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। দীপু সারওয়ারের রিপোর্ট। 2% খাস জমির উপর 2 কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর, সংযুক্ত টয়লেট ও রান্নাঘর, এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে। ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি। এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই চিত্র ফরিদপুরের। জেলার 7 উপজেলার 1470টি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে। জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে। শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া। আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে। সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। পাকা ঘর পাইছি, এজন্য শেখের বেটিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, থাকতাম পরের জায়গায়। আমি ধন্য, আমি হাজার হাজার খুশি। ফরিদপুরের মতো লালমনিরহাটে বাড়ি পাচ্ছে 978টি পরিবার। পর্যায়ক্রমে জেলার 5813টি পরিবার বাড়ি পাবে। বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা। আনন্দ লাগতেছে, এখন দালান বাড়িঘর পাচ্ছি, বিদ্যুৎ, পাকা রাস্তা, সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের 8,82,033টি পরিবার বাড়ি পাচ্ছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ 1,71,000 টাকা, মোট ব্যয় 15,082 কোটি টাকা। ইতিমধ্যেই 70,000 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে 8,82,033টি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে
হস্তান্তর করা হবে। এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে। গত বছরের 17 মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে। মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 17 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 7,599। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 301তম দিনে দেশে 9,701 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 684 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,15,184। নতুন 964 জন সহ সুস্থ হয়েছেন 4,59,620 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 7.05%। এ পর্যন্ত সুস্থতার হার 89.21% ও মৃত্যু হার 1.48%। 2021 সালে মানব সভ্যতার জন্য সুখবর হলো করোনা ভাইরাস বিরোধী টিকা আবিষ্কার এবং মানবদেহে এর প্রয়োগ। বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে। এবছর এই টিকা পাবে দেশের মোট জনসংখ্যার 40% মানুষ। সংখ্যার হিসেবে যা 6,91,00,000। এর মধ্যে 9% পাবে অক্সফোর্ডের টিকা, বাকি 31%-এর জন্য টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে 1,500 কোটি টাকার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2020 সালে করোনা সংক্রমণ শুরু। এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ। এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণসংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি। করোনা ভ্যাকসিনের 200 গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে 85টি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে, ফাইজার বায়োনটেক, মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে। প্রতি মাসে সরবরাহ আসবে 50 লাখ করে। চুক্তি হয়েছে 3 কোটি ডোজের জন্য। সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড। ওরা এখন 3 কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয়। দিস ইজ দি ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি। অ্যাস্ট্রাজেনেকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের সাথেও আলোচনা চলছে। কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের। কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো -70 ডিগ্রিতে রাখতে হবে, সেই সক্ষমতা আমাদের নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে। যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা, কারণ ওটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন CEPI এর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বাংলাদেশে কোভ্যাক্সের টিকা পাবে, সংখ্যায় হবে 6,80,00,000। আপনারা জানেন WHO আমাদেরকে 20% পপুলেশনকে ভ্যাকসিন দিবে, সেটা হয়তো মে-জুনে আমরা পাবো। যদি অ্যাস্ট্রাজেনেকা যদি না দিতে পারে, তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে, আমরা সিনোভ্যাকের কাছ থেকেও কিনতে পারবো, ওরা তো বিক্রি করার জন্যই তো আছে। টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী। সরাসরি যুক্ত থাকবে 72,000 স্বাস্থ্যকর্মী। পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,600 কোটি টাকা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাসেল খানের রিপোর্ট। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আয়েশা খানম। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে আয়েশা খানমের অবস্থার অবনতি হয়। ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হয় নেত্রকোনায়। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন, তার মধ্যে আয়েশা খানম অন্যতম। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী শুভানুধ্যায়ীরা। যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন, এটা ওনার একটা বিশাল গুণ ছিল। সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি। ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি, ধরে রাখতে পারি, সেই চেষ্টাই যেন আমরা করি। উনি কর্মীদেরকেও সেভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন। বাদ আসর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনামগঞ্জের চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলা, মূল আসামি চালক গ্রেফতার। ভারত রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পেঁয়াজ আমদানি শুরু, দাম কমার প্রত্যাশা। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ জানায় শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ২৬ ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ে যাবার পথে চালক ও হেলপার ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান। এ ঘটনায় মামলা হলে ২৭ ডিসেম্বর রাতে বাসের হেলপার রশিদ আহমেদকে ছাতকের বুড়াইরগাঁও গ্রাম থেকে গ্রেফতার করে পিবিআই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারত রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ৩.৫ মাস পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে ২০ টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। ২৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। ২-১ দিনের মধ্যেই বাজারে সরবরাহ বেড়ে গেলে দাম ২২ থেকে ২৫ টাকায় নেমে আসবে। অভ্যন্তরীণ সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাতে ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই পেঁয়াজ আমদানির কারণে হিলি স্থলবন্দর সকল পর্যায়ের লোকজন, বিশেষ করে আমদানিকারক, সিএনএফ, লেবার, ট্রাক শ্রমিক এবং পোর্টে কর্মরত শ্রমিকরা, তাদের ভিতরে একটা উৎফুল্ল ভাব আমরা লক্ষ্য করেছি। আর এরই সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিব বর্ষে ৯ লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি, সবগুলো হস্তান্তর ১৬ মার্চের মধ্যে। এবছরই করোনার ভ্যাকসিন পাবে দেশের ৭ কোটি মানুষ, ১,৫০০ কোটি টাকার প্রাথমিক তহবিল। যশোরের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারই মাস্ক ব্যবহার করছেন না, চত্বর জুড়ে ময়লা আবর্জনা।
দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।